প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিরে এসেছি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন পার্ট 2 নিয়ে। আজকে আমরা আইডেন্টিফাই করব অ্যাডজেক্টিভ, একটা সেন্টেন্সে কোথায় অ্যাডজেক্টিভ বসে। গত ক্লাসে আমরা নাউন আইডেন্টিফিকেশন শিখেছিলাম। আজকে তার ধারাবাহিকতায় দ্বিতীয় অংশ, যে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে চিনি। তো চলে যাই আমাদের আজকের ক্লাসে। অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে মাত্র দুটো জায়গায় বসে, মাত্র দুটি জায়গায় বসে। একটি হচ্ছে অ্যাডজেক্টিভ বসে নাউনের পূর্বে, অর্থাৎ কোনো একটি নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ পেতে পারি, দিস ইজ নাম্বার 1। আর দ্বিতীয়টি হলো অ্যাডজেক্টিভ বসে লিঙ্কিং ভার্ব নামের কতিপয় ভার্বের পরে। তার মানে একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ মাত্র দুটি জায়গায় বসে। নাউন অনেকগুলো জায়গায় বসে, কিন্তু অ্যাডজেক্টিভ বসে মাত্র দুইটি জায়গায়। একটি হলো নাউনের আগে, আরেকটি হলো লিঙ্কিং ভার্ব নামের কতিপয় ভার্বের পরে। এখন কথা হলো যে অ্যাডজেক্টিভটা যখন নাউনের আগে বসে, তখন সেই অ্যাডজেক্টিভকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর লিঙ্কিং ভার্বের পরে যখন কোনো অ্যাডজেক্টিভ বসে, আমরা সেটাকে বলি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই দুটি নাম হইতেছে তার অবস্থানগত নাম, অর্থাৎ নাউনের আগে যখন অ্যাডজেক্টিভ তার নাম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্ব নামের কতিপয় ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ তার নাম হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বোঝাই যাচ্ছে যে আমরা যদি অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে অবশ্যই এই লিঙ্কিং ভার্ব নামে জিনিসটার সম্পর্কে হালকা ধারণা কমপক্ষে লাগবে। এছাড়া আমরা অ্যাডজেক্টিভটাকে ঠিক মতন আইডেন্টিফাই করতে পারবো না। সুতরাং অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার প্রয়োজনেই আমরা চলে আসলাম লিঙ্কিং ভার্ব জিনিসটা কি এটা বোঝার জন্য। লিঙ্কিং ভার্ব এক ধরনের ভার্ব, যে ভার্ব তার আগে থাকা সাবজেক্ট, অর্থাৎ লিঙ্কিং ভার্বের আগে যে থাকে সে হলো সাবজেক্ট। এই সাবজেক্ট স্থানে যে থাকে তার সাথে ভার্বের পরে এই যে জায়গাটা, এই জায়গাটায় যে থাকে সে হলো কমপ্লিমেন্ট। এই দুইটার ভিতরে সম্পর্ক করে দেয়, বলে দেয় এই দুইটা আসলে একই ব্যক্তি অথবা একই বস্তু। এইভাবে যে সকল ভার্ব তার দুই পাশের দুটি জিনিসকে একই ব্যক্তি একই বস্তু ঘোষণা করতে পারে, ওই সকল ভার্বগুলোকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। আমি আবারও বলতেছি, লিঙ্কিং ভার্ব হলো এমন এক ধরনের ভার্ব যে মাঝখানে বসে তার আগে থাকা সাবজেক্টের সাথে তার পরে থাকা কমপ্লিমেন্টের একটা সম্পর্ক করে দেয়, বলে দেয় এই দুইজন আসলে একই ব্যক্তি একই বস্তু। যে সকল ভার্ব এই ধরনের ঘটনা ঘটাইতে পারে, আমরা সেই সকল ভার্বকে বলি লিঙ্কিং ভার্ব। এখানে একটা ভুল কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে এইখানে অবজেক্ট থাকে। মনে রাখতে হবে, লিঙ্কিং ভার্বগুলো যখন এভাবে লিঙ্ক করে তখন ওরা সবাই ইনট্রানজিটিভ ভার্ব হয়, মানে অকর্মক্রিয়া হয়। সুতরাং লিঙ্কিং ভার্বের পরে অবজেক্ট থাকার কোনো সম্ভাবনা নেই। লিঙ্কিং ভার্বের পরে যে থাকে সে হলো একটা কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং এই কমপ্লিমেন্ট দুইজন যখন একই ব্যক্তিকে বুঝিয়ে ফেলে, তখন আমরা বলি এই ভার্বটা হলো একটা লিঙ্কিং ভার্ব। আসলে এইটা হয় একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেহেতু সাবজেক্ট সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে সেই কারণে। এখন কথা হলো, তাহলে এই সকল ঘটনা মানে এরকমের রিলেশন কোন কোন ভার্ব ঘটাইতে সক্ষম, আমাদের সেই ভার্বগুলো মনে রাখতে হবে। আমরা সেই সকল ভার্বগুলোকে মনে রাখার জন্য একটি শর্টকাটের সাহায্য নিতে পারি। বিএসএফ এর লোকেরা টাট্টু ঘোড়ায় চড়ে গেট দিয়ে যাওয়া আসা করে। সো বিতে হলো বি এবং বিকাম, এসতে হলো সিম স্মেল সাউন্ড এবং স্টে, এফতে হলো ফিল এবং ফাইন্ড, এতে হলো অ্যাপিয়ার, লোতে হলো লুক, কেতে হলো কিপ, রাতে হলো রিমেইন এবং রিজেম্বল, টাতে হলো টেস্ট, টুতে হলো টার্ন, গোতে হলো গ্রো এবং গেট হলো গেট, যাওয়া হলো গো এবং আসা হলো কাম। তাহলে এইগুলো হচ্ছে সেই সকল ভার্ব যারা কি করতে পারে, লিঙ্ক করতে পারে, মানে এই সকল ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে। এখানেও একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো, এই যে ভার্বগুলো আছে আমরা মনে করি এই সকল ভার্বের পরে, মানে এই তালিকায় যে ভার্বগুলো আছে এদের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আর যদি এদের বাইরে যায়, তাহলে লিঙ্কিং ভার্ব ছাড়া এদের বাইরে যদি কেউ যায়, অন্য কেউ হয়, তাহলে অ্যাডভার্ব বসে। এই কথাটা আসলে ঠিক না। মনে রাখতে হবে, লিঙ্কিং ভার্বের তালিকায় যারা আছে এদের পরে অ্যাডজেক্টিভ আসতে পারে।
এদের পরে অ্যাডজেক্টিভ আসতে পারে। যদি এরা না হয়, অন্য কেউ হয়, তাহলে অ্যাটলিস্ট অ্যাডজেক্টিভ আসতে পারে না। আসলে হয়তোবা অ্যাডভার্ব আসতে পারে, হয়তোবা অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউনও আসতে পারে, তবে অ্যাডজেক্টিভ আসবে না। আশা করি আমি কথাটা বোঝাতে পেরেছি। লিঙ্কিং ভার্বের তালিকায় আছে, তার মানে এরপরে অ্যাডজেক্টিভ আসার সম্ভাবনা আছে। লিঙ্কিং ভার্বের তালিকায় নাই, তার মানে অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা নাই। দ্যাট মিন্স এরপরে একটা অ্যাডভার্বও হইতে পারে, এরপরে একটা অবজেক্ট হিসেবে নাউন বা নাউন তুল্য কেউ চলে আসতে পারে। সুতরাং এটা মনে করলে চলবে না যে লিঙ্কিং ভার্বের তালিকায় নাই এই ভার্বটা, তাহলে এর পরেরটা হবে অ্যাডভার্ব। বিষয়টা এরকমের অবশ্যই হবে না। আশা করি এই কথাটা অবশ্যই সবার মনে থাকবে। এরপরে আমরা অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে চাই। অ্যাডভার্ব হলো এমন একটা পার্টস অফ স্পিচ যেটা সেন্টেন্সের প্রায় সকল জায়গায় বসতে পারে। একটা সেন্টেন্সের যতগুলি লোকেশন আছে সবগুলি লোকেশনেই অ্যাডভার্ব পাওয়া সম্ভব। সেই কারণে অ্যাডভার্ব অমুক জায়গায় বসে অথবা অমুক জায়গায় বসে না এই ধরনের কোনো কথা আসলে বলা যাবে না। বরং অ্যাডভার্বকে তার লোকেশন দিয়ে আইডেন্টিফাই না করে অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে হবে একটু অন্যভাবে। তো কিভাবে আইডেন্টিফাই করতে হবে এসে দেখি। কোনো একটা ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কেন, কোথায়, কখন, কিভাবে, কোনো একটা ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কেন, কোথায়, কখন এবং কিভাবে দিয়ে, এই চারটা দিয়ে প্রশ্ন করার পরে উত্তরটা সেন্টেন্সের যেখানেই থাক না কেন সে একটা অ্যাডভার্ব হবে। সো যদি কোনো একটি ওয়ার্ড নাউন না হয়, অ্যাডজেক্টিভ না হয়, তাহলে আমরা কি করব? ওই বাক্যের ভার্বটাকে প্রশ্ন করব কেন, কোথায়, কখন, কিভাবে দিয়ে। যদি দেখা যায় যে ওয়ার্ডটা ওই কেন, কখন, কোথায়, কিভাবের উত্তর, তাহলে ওই ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব হবে। যদি একাধিক ওয়ার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ডটি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আশা করি কারোর বুঝতে কোনো সমস্যা থাকবে না। অ্যাডভার্বকে আমরা তার লোকেশন দিয়ে চিনব না, অ্যাডভার্বকে আমরা চিনব তার কাজ দিয়েই। এবং কিভাবে চিনব? আমরা ক্রিয়াকে প্রশ্ন করব কেন, কোথায়, কখন, কিভাবে, উত্তর যে ওয়ার্ডটি হবে ওই ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব, সে সেন্টেন্সের যেখানেই বসুক না কেন। ফর এক্সাম্পল আমি যদি এভাবে বলি যে হি ওয়াক্স স্লোলি, তাহলে আমরা বলবো যে এই যে ভার্বটা এটাকে প্রশ্ন করি সে হাঁটে, প্রশ্ন করলাম কিভাবে হাঁটে। এই যে কিভাবে হাঁটে দিয়ে প্রশ্ন করলাম, উত্তর হচ্ছে ধীরে ধীরে হাঁটে, স্লোলি হাঁটে। তাহলে ক্রিয়াকে প্রশ্ন করেছি কিভাবে দিয়ে, উত্তরটি অবশ্যই একটি কি হবে? অ্যাডভার্ব হবে। আশা করি অ্যাডভার্বটাকে আমরা এইভাবে চিনতে পারবো। ভুলেও অ্যাডভার্বটা অমুক জায়গায় বসে এটা বলতে পারবো না। হ্যাঁ, তবে একটা কথা আছে, আমরা যে নাউন আইডেন্টিফাই করেছিলাম সেখানেও কিন্তু অ্যাডভার্ব আইডেন্টিফাই করার একটা অপশন ছিল। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড হলে কি হয়? সেটা নাউন হয়। দুইটা ওয়ার্ড হলে কি হয়? শেষেরটা নাউন হয়, তার আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর যদি তিনটি ওয়ার্ড হয় তখন শেষেরটি হয় হচ্ছে নাউন, তার আগেরটি হয় হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগেরটি কিন্তু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের যে কোনোটাই হতে পারে। সো ওইখানে আমরা একটা সিস্টেম বের করেছিলাম যে কিভাবে ওই জায়গায় অ্যাডভার্ব আছে কিনা আমরা টেস্ট করি। সেই প্রক্রিয়াতেও কিন্তু আমরা অনেক সময় অ্যাডভার্ব পাইতে পারি। আশা করি অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে কারো কোনো সমস্যা হবে না, বিকজ আমরা সামনে আরও কোশ্চেন সলভ করব, তখন এই রুলটা অ্যাপ্লাই করে দেখাবো যে কিভাবে আসলে এই অ্যাডভার্ব জিনিসটাকে আইডেন্টিফাই করতে হয়। আমাদের পরবর্তী আইডেন্টিফাইয়ের বিষয় হচ্ছে প্রিপোজিশন। সো এই প্রিপোজিশন যে জিনিসটি, এটিকে আমরা একটু বিশেষভাবে চিনব। সর্বপ্রথম বলি, আমরা যে প্রিপোজিশনগুলো নর্মালি চিনি সেগুলোই পরীক্ষা হয়তো বা দিয়ে ফেলতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে একটা প্রিপোজিশনের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, আমরা এইটাকে প্রিপোজিশন বলে অপশন থেকে উত্তর করতে পারি, এটাকে প্রিপোজিশন ঘোষণা করতে পারি যদি এরপরে নাউন অথবা নাউন ফ্রেজ থাকে। মানে হচ্ছে আমরা যে প্রিপোজিশনগুলোকে নর্মালি চিনি, আমি জানি ইন একটা প্রিপোজিশন, আমি জানি টু একটা প্রিপোজিশন, এইটাকে আইডেন্টিফাই করতে বললো, তাহলে আমি এইটাকে প্রিপোজিশন বলবো যদি সেটা কোনো একটা নাউন বা নাউন ফ্রেজের আগে বসে, অথবা প্রিপোজিশনের পরে কোনো নাউন বা নাউন ফ্রেজ থাকে। ভুলেও এই কাজটা করা যাবে না, আমি একটা প্রিপোজিশনকে প্রিপোজিশন ঘোষণা করে দিলাম কিন্তু এরপরে কোনো নাউন বা নাউন ফ্রেজ নাই, তাহলে কিন্তু এটাকে প্রিপোজিশন বলা যাবে না। এখন কথা হলো, আমি যদি একটা বাক্য বলি প্লিজ কাম ইন, জানতে চাওয়া হলো আন্ডারলাইন করা ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ। আমি বলে দিলাম ইন একটা প্রিপোজিশন। ভাই ভুল হয়েছে, এইখানে ইন কোনো প্রিপোজিশন না।
কারণ প্রিপজিশনের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ না থাকে, অথবা প্রিপজিশন দিয়ে যদি বাক্যটা শেষ হয়ে যায়, এখানে বাক্যটা শেষ হয়ে গেছে, তাহলে এই প্রিপজিশনটি কিন্তু অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে। তার মানে আমরা এটাকে অ্যাডভার্ব বলবো, আমরা এটাকে প্রিপজিশন বলবো না। কিন্তু যদি প্রিপজিশনের পরে কোনো নাউন বা নাউন ফ্রেজ থাকে, যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, এইখানে টু এর পরে স্কুল কথাটা আছে, তার মানে এটা নিশ্চিতভাবেই একটা কি হবে, নাউন হবে। এইভাবে আমাকে চিন্তা করতে হবে, এটা যেহেতু নাউন, তাহলে এই টুটাকে আমরা কিন্তু প্রিপজিশন বলতে পারি। অর্থাৎ প্রিপজিশনকে প্রিপজিশন ঘোষণা করতে হলে এরপরে নাউন বা নাউন ফ্রেজ মাস্ট। নাউন বা নাউন ফ্রেজ নাই, প্রিপজিশনকে অ্যাডভার্ব বলতে হবে। আশা করি প্রিপজিশন আইডেন্টিফাই করতেও খুব একটা সমস্যা হবে না। সো এই ছিল আমাদের সেন্টেন্স বেসড পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। পরীক্ষায় যখন একটা সেন্টেন্স দিয়ে জানতে চাইবে আন্ডারলাইন করা ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ, আমরা এই প্রক্রিয়ায় ফাইন্ড আউট করব। প্রথমে নাউন শিখেছি, এরপরে অ্যাডজেক্টিভ শিখলাম, অ্যাডভার্ব শিখলাম এবং প্রিপজিশন শিখলাম। মনে হতে পারে যে বাকিগুলো শিখলাম না কেন? আসলে বাকিগুলো দিয়ে পরীক্ষায় পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, সেন্টেন্স বেসড পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আসলে আসে না, ফলে ওইগুলো আমাদের জানার দরকার হয় না। বরং ওইগুলো যখন আমরা ওই চ্যাপ্টারগুলো পড়বো, তখন ওইগুলো বিস্তারিত শিখে ফেলবো, তখন একটা আইডেন্টিফাই করা শিখবো, তবে সেটা তার প্রকারভেদগুলো। আশা করি সেই ক্লাসগুলো আপনারা সবাই দেখবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।